থ্যাংক ইউ এভরিওয়ান। আমি গত ক্লাসে তোমাদের একটা ক্লাস আমি নিয়েছি টেন্সের ওপরে, যেটা আমি বলেছিলাম যে আমাদের বেসিক ধারণাটা আনতে গেলে পরে ইংলিশের টেন্সটাকে আগে শিখতে হবে। সেই সেই বিষয়ে লক্ষ্য রেখে আমি টেন্সের ক্লাসটা গত ক্লাসে করেছি। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। তা আমি সেখানে কথা দিয়েছিলাম, আমি আমার কথা রেখেছি। আমি বলেছি যে যারা কম্পিটিটিভ এক্সামিনেশন বসবে তাদের মূল সমস্যা হচ্ছে বেসিক ইংলিশ, বেসিক ম্যাথ এবং রিজনিং। আমি এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে তোমাদের কথা ভেবে আমি এই তিনটি বিষয়ের উপরে আমি ক্লাস নেব। তো আমি আমার কথা মতোই আজকে আমি ম্যাথ ক্লাস শুরু করতে যাচ্ছি। যাদের ম্যাথ নিয়ে সমস্যা, আমি ম্যাথগুলো খুব সংক্ষেপে করব, খুব সহজ সরলভাবে করব, একটু মনোযোগ দিয়ে শুনুন। দেখো বন্ধুরা, আমি একটা অঙ্ক এখানে লিখলাম। একটি ঘড়ি বিক্রেতা 10% ক্ষতিতে ঘড়ি বিক্রি করলো। যদি ওই ব্যক্তি 45 টাকা আরও বেশিতে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা বিভিন্ন রকমভাবে করা যায়, অনেকে অনেক রকমভাবে করবে। আমি তোমাদের একটা খুব শর্ট পদ্ধতি দেখাবো, যে পদ্ধতির মাধ্যমে তোমরা খুব সহজে অঙ্কটা করে ফেলবে। অঙ্কটা আবারও পড়ো। এক ঘড়ি বিক্রেতা 10% ক্ষতিতে ঘড়ি বিক্রি করলো। যদি ওই ব্যক্তি আরও বেশি 45 টাকায় বেশিতে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে এই ধরনের অঙ্ক করতে গেলে ক্রয় মূল্যকে সবসময় 100 ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে একবার লাভ একবার ক্ষতি এই দুটো জিনিস পেয়েছি। আর এখানে বেশি, এই যে বেশি কথা যেটা আছে সেইটা আমি ওপরে লিখব। আর যেহেতু ক্রয় মূল্য আমি 100 ধরে করতে বলেছি, সেই জন্য তার জন্য আমি 100 লিখব। আর এই যে প্রথম ক্ষতি আর দ্বিতীয় লাভ, দুটো পার্সেন্টেজ, আমি দুটো পার্সেন্টেজকে যোগ করে দেব। তাহলে কি হয় দেখো, 45 গণিত 100/15, 15 দিয়ে কাটলে 3 সমান 3 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য হয়ে গেল, ঘড়িটির ক্রয় মূল্য 300 টাকা। দেখো খুব সংক্ষেপে অঙ্কটা হয়ে গেল, খুব সুন্দর একটা পদ্ধতি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে অঙ্কটা। আবার অঙ্কটা পড়ছি। এক ঘড়ি বিক্রেতা 10% ক্ষতিতে একটা ঘড়ি বিক্রি করলো। যদি ওই ব্যক্তি 45 টাকা বেশিতে ঘড়ি বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা এখানে প্রথমে একটা পার্সেন্টেজ আছে, পরে একটা পার্সেন্টেজ আছে, আর একটা কথা এখানে লেখা আছে, যদি ওই ব্যক্তি এত টাকা বেশিতে বিক্রি করতো। তাহলে এত টাকা বেশিতে বিক্রি করতো মানে এই টাকাটা আমি উপরে লিখবো, আর যেহেতু আমি ক্রয় মূল্য বিক্রি করবো ইন্টু ক্রয় মূল্যটা লিখলাম। আমি ক্রয় মূল্য সবসময় 100 ধরে করবো। আর দুটো পার্সেন্টেজ আছে, বাইরে 2% যোগ করবো, তাহলে আমার উত্তর খুব সহজে বেরিয়ে যাবে। আশা করি অঙ্কটা খুবই সহজ লাগলো তোমাদের। আমি এই ধরনের কয়েকটা অঙ্ক দিচ্ছি, তোমরা নিজেরাই বার করো, দেখো কত সহজ মনে হয়। এক বিক্রেতা 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে। যদি 60 টাকা বেশিতে বিক্রি করত, 60 টাকা বেশিতে বিক্রি করত, তাহলে 20% লাভ হবে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমি আগের অঙ্কটা করালাম, এই অঙ্কটা ওই সূত্র অনুযায়ী প্রত্যেকে চেষ্টা করো, একবার দেখি। তোমরা প্রত্যেকে চেষ্টা করো, অঙ্কটা করতে পারছো তো?
দেখো আমি করছি আবার। তাহলে ওখানে কি কথা লেখা ছিল, এই যে যদি 60 টাকা বেশিতে, তাহলে 60 লিখলাম। আর ক্রয় মূল্যের জন্য বলেছি যে আমি বারবার 100 ইউজ করব, আমি 100 ইউজ করলাম। আর দুটো জায়গায় পার্সেন্টেজ দেওয়া আছে, দুটো পার্সেন্টেজকে আমি যোগ করলাম। তাহলে 60 গণিত 100/30 কাটলে হলে 2, তাহলে 2 100-তে 200 টাকা। দেখো ওই দ্রব্যটি ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। আশা করছি এই ধরনের অঙ্ক তোমরা প্রত্যেকটা অঙ্ক এখন নিজেরা করতে পারবে। ঠিক আছে, তোমরা এটা নোট ডাউন করো, খুব ভালো লাগবে তোমাদের। অঙ্কগুলো করতে খুব শর্টকাট, সহজে হয়ে যাচ্ছে, খুব সহজ সরলভাবে। এর আগে তোমরা কখনোই ভাবোনি যে এত সহজে, এত সুন্দর একটা অঙ্ক এত সহজে হবে। ঠিক আছে, আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখবা যারা বিগত দিনে কোনো কম্পিটিশন পরীক্ষায় বসেছ, তারা দেখে থাকবে এই ধরনের অঙ্ক প্রতিটা পরীক্ষায় থাকে। কীরকম, 1+2+3+4 ... দিয়ে দেখা লেখা আছে 100। ক্রমিক সংখ্যাগুলির গড় কত? এই ক্রমিক সংখ্যাগুলির গড় কত? তাহলে আমরা যদি এই সংখ্যাগুলো পরপর এইভাবে 100 পর্যন্ত বসিয়ে যোগ করে কটা সংখ্যা সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে একটা বিস্তর সময়ের ব্যাপার। কিন্তু কম্পিটিশন পরীক্ষা আমাদের হাতে অত সময় থাকে না। দেখা যাচ্ছে 100টা কোশ্চেন থাকে, 60 নম্বর থাকে বা 90 মিনিট থাকে। আমি ধরে নিলাম একটা কোশ্চেনের জন্য 50 সেকেন্ড আমার জন্য রিজার্ভ আছে, তাহলে 50 সেকেন্ডের মধ্যে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক যখন বলবে যে এই সংখ্যা, ক্রমিক সংখ্যাগুলির গড় কত, তাহলে আমাকে দেখতে হবে প্রথমে কোনটা আছে আর শেষে কোনটা আছে। দেখো প্রথমে 1 আছে, শেষে 100 আছে। তাহলে 100+1, এটাকে 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে কত হবে, 101/2 = 50.5। এটা হচ্ছে ক্রমিক সংখ্যার গড়। আবার এরকম না দিয়ে থাকে অনেক সময়, দেখা যাচ্ছে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির গড় কত? তাহলে একই নিয়ম হয়ে যাবে, খুব সহজভাবে হয়ে যাবে। তাহলে 1 থেকে 49 মানে এটাকে যোগ করব, তাহলে 49+1 = 50। একে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে এই ক্রমিক সংখ্যার গড়। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমরা প্রত্যেকে করে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই। আবার অনেক সময় এই অঙ্কগুলো একটু বিভ্রান্ত করার জন্যে আমাদের একটু ঘুরিয়ে পেঁচে দেয়। যেমন দেখো একটা অঙ্ক দিচ্ছি আমি তোমাদের, বললো যে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? এই ক্ষেত্রে তোমাকে একটু বুদ্ধি করে অঙ্কটা করতে হবে। অঙ্কটা করার আগে অঙ্কটাকে 2-3 করে ভালো করে পড়ে নিতে হবে। বলছে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? তাহলে দেখো 20 কিন্তু বিজোড় সংখ্যা না, 20 কিন্তু জোড় সংখ্যা। তাহলে 20-র আগে বিজোড় সংখ্যা কি আছে? 1 থেকে 19, 19টা হচ্ছে বিজোড় সংখ্যা। তখন আমরা করবো কি, এই দুটোকে যোগ করবো, অর্থাৎ 19 + 1 = হচ্ছে 20। 20কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় হয়ে যাবে তখন 10। তোমরা এগুলো নোট ডাউন করো। আশা করি এরপরে এই ধরনের অঙ্কগুলো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, প্রত্যেকে নিজে নিজে করতে পারবে এবং অঙ্কগুলো দেখে মনে হচ্ছে খুব সহজ অঙ্ক। এই অঙ্কগুলো আবার আর এক রকম ভাবে থাকতে পারে, সেটা লক্ষ্য রাখতে হবে। অঙ্কগুলো বারবার এই জন্যই বলছি যে অঙ্ক করার সময় অঙ্কগুলোকে 1-2বার ভালো করে পড়ে নিতে হবে। দেখা যাচ্ছে আমি এই সূত্রটা শিখেছি, অঙ্কটা যে এসছে, অঙ্কটা পড়লাম না ভালো করে, অঙ্ক শুরু করে দিলাম, আমার মাঝপথে উত্তর আর মিলবে না। কীরকম, অনেক সময় এরকম থাকতে পারে
1+2+3+4 ডট 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 দিয়ে বললো যে 100 ক্রমিক সংখ্যা গুলির যোগফল কত। দেখো ওখানে বলেছিল ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, আর এখানে বলেছে সংখ্যাগুলোর যোগফল কত। তাহলে যোগফল যদি বের করতে যায় এখানে দুটো নিয়ম কাজ করবে। দুটো নিয়ম, আমি একটা ছোট্ট নিয়ম দেখাচ্ছি যেটা খুবই তোমাদের ভালো লাগবে যদি তোমরা মনে রাখতে পারো। আমি দুটো নিয়মই এখানে আমি অ্যাপ্লাই করব। তাহলে শেষে কোন সংখ্যাটা আছে, শেষে আছে 100। তাহলে 100কে আমি 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে 50। এই সংখ্যাটাকে আমি দুবার লিখব। তাহলে এই 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো যোগফল বেরিয়ে যাবে। তাহলে দেখো এটা উত্তর হলো। আবার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে n × n+1/2। আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এটা একটা সূত্র মনে রাখবা। তাহলে আমি এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, বড় সংখ্যাটা হচ্ছে n, তাহলে n × n+1/2। তাহলে এই ক্ষেত্রে 100 গণিত 101/2, 2 দিয়ে এটা কাটলে 50 হয়, 50 দিয়ে এটাকে গুণ করলে 50 দেখো যার যেটা সহজ মনে হবে সে সেটা অ্যাপ্লাই করে এই অঙ্কটা করবে। তাহলে আরেকটা অঙ্ক আমি দিচ্ছি। 1 থেকে 59 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির যোগফল কত। করো তোমরা নিজেরা, খুব সহজ হয়ে যাবে। 1 থেকে 59 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। এটা আশা করি তোমরা এই পদ্ধতিতে করতে পারবে। তাহলে তোমরা এটা আগামী দিনে করে আমাকে কমেন্টে জানাবে তোমরা করতে পেরেছো কিনা। আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। একটি ড্রামে 60 লিটার মিশ্রিত তেল আছে। মিশ্রিত তেলে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3। ওই মিশ্রিত তেলে কত লিটার পেট্রোল মেশালে নতুন অনুপাত 3:7 হবে। এই ধরনের অঙ্ক প্রায়ই আসে চাকরির পরীক্ষাতে, এই ধরনের অঙ্ক প্রায়ই থাকে। এই অঙ্কগুলো আমরা যদি এমনি নিয়ম অনুযায়ী করতে যাই তাহলে অনেক বড় হবে, অনেক সময় বেশি লাগবে। কিন্তু এই অঙ্কগুলো সংক্ষেপে করার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমি তোমাদের সামনে অ্যাপ্লাই করছি। সূত্রটা কি, সূত্রটা ঠিক এই রকম ধরনের। প্রথম অনুপাতটা কত ছিল 7:3। পরের অনুপাতটা কত ছিল 3:7। তাহলে পরে আমি এই সংখ্যাটা দিয়ে ওপরকার দুটো সংখ্যাকে গুণ করি। 3×7 21 আর 3×3 9। আর এই সংখ্যাটা দিয়ে নিচের দুটো সংখ্যাকে আমি গুণ করব। তাহলে 3×7 21 আর 7×7 49। ঠিক আছে। তাহলে এইবার আমাকে কি করব, এই যে টোটাল ছিল 60 লিটার তেল, তাহলে 60 লিটার এর সঙ্গে আমি এইটার সঙ্গে এইটা মাইনাস করব।
এটার সঙ্গে এটা মাইনাস করলে কত হয়? 49 মাইনাস 9 বাই এইটার সঙ্গে এইটা যোগ করব 21 প্লাস 9। তাহলে কি হলো? 60 গণিত 40 আর এখানে হলো 30। তাহলে 30 দিয়ে কাটলে 2 হয়, তাহলে 40 দুগুণে 80 লিটার। তাহলে 80 লিটার যদি আমি পেট্রোল মিশাই তাহলে নতুন মিশ্রণ আমার কত হবে? 3:7 হবে। আশা করছি তোমাদের অঙ্ক খুব সহজ লাগছে, খুব সহজ মনে হচ্ছে। তাহলে আরেকটা অঙ্ক আমরা দিই, তোমরা নিজেরা করো, আমি এটা মুছে ফেলছি। একটা বালতিতে 21 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। ওই মিশ্রণে কত লিটার জল মেশালে নতুন অনুপাত 3:4 হবে? তাহলে আগের ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করো। তার জন্য তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিলাম। দেখো খুব সহজে সুন্দরভাবে অঙ্কটা হয়ে যাবে, তোমরা করো। একটি বালতিতে 21 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। ওই মিশ্রণে কত লিটার জল মেশালে নতুন অনুপাত 3:4 হবে? বুঝতে পারেন অনেকে? কঠিন মনে হচ্ছে? দেখো আবার আমি সূত্রটা অ্যাপ্লাই করছি, খুব ভালো করে ফলো করো। তাহলে প্রথমে ছিল কত? 4:3 আর নিচে ছিল 3:4। তাহলে আমরা কি করেছিলাম? এইটা দিয়ে ওপরের দুটোকে গুণ, তাহলে 3 × 4 = 12, 3 × 3 = 9। আর এইটা দিয়ে নিচের দুটোকে গুণ, তাহলে 3 × 4 = 12 আর 4 × 4 = 16। তাহলে এবার আমরা কি করব? মিশ্রণটা বের করতে গেলে পরে তাহলে 21 গণিত কি বলেছিলাম? এইটার মধ্যে এইটা বিয়োগ করে যেটা হবে সেটা বসাবো। তাহলে 16-র মধ্যে 9 বিয়োগ করলে কত থাকে? 7। আমি ওটা আবার পুরোই লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা আর এই দুটো যোগ, তাহলে 21 গণিত এখানে হলো 7 আর এখানে হলো কত? 21। তাহলে 21 কেটে গেল, তাহলে 7 লিটার। ওই মিশ্রণে যদি আরো 7 লিটার জল মিশাই তাহলে নতুন অনুপাত হবে 3:4। আশা করি অঙ্ক খুব ভালো লাগছে তোমাদের, খুব সহজ মনে হচ্ছে। এরপরে তোমাদের এই ধরনের অঙ্ক নিয়ে কোনো সমস্যা করতে হবে না। এই অনুপাতের অঙ্ক, তারপরে ক্রয় বিক্রয় লাভ ক্ষতির অঙ্ক তো তোমাদের একটু আগে করলাম, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে বন্ধুরা? যদি তোমাদের অঙ্ক খুব ভালো লাগে, সহজ মনে হয়, তাহলে তোমরা পরবর্তী ক্লাসে আমাকে কমেন্ট করে জানাবে এবং আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দিবে। আজকের মতো এখানে আমি ক্লাস শেষ করলাম। ভালো থেকো।